জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এবং সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। শেখ হাসিনার পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের নজিরবিহীন দুর্নীতির চিত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির চিত্র ইতোমধ্যেই কালের কণ্ঠের অনুসন্ধানে জাতির সামনে উন্মোচিত হয়েছে। এবার তার গুণধর পুত্র শফি মোদাসের খান জ্যোতির দুর্নীতির খবর জানার পালা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসে ছাত্র জনতা সহ কয়েকশো মানুষ গুলিতে মারা গেছেন। আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই গণহত্যার বিচার করার সিদ্ধান্ত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এবং সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। বুধবার বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন খান রাজধানীর পল্টন থানায় এই মামলার আবেদন করেন। ২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, অস্ত্র উদ্ধারের নাটক সহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়। এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধার সহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। গত ৬ আগস্ট রাতে আইজিপি পদ থেকে চৌধুরী আব্দুল্লাল মামুনকে অব্যাহতি দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শককে পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। অন্যদিকে জুলাই মাসের শেষ দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিবি থেকে ডিএমপির সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়। ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পুলিশ কর্মকর্তার কোনো সাক্ষাৎ মেলেনি। জানা গেছে, শেখ হাসিনার দেশ ছাড়ার দিন বিকেলে হারুন সহ ডিএমপির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সাধারণ মানুষের বেশে পালিয়ে যান। এদিকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। বুধবার পল্টন থানায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করেন তিনি। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়। এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদন এছাড় হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে SM আমির হামজা নামে এক ব্যবসায়ী আদালতে মামলার আবেদন করেন। চলতি মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়ার পর বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক এই সরকার প্রধান। শেখ হাসিনার পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের নজিরবিহীন দুর্নীতির চিত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির চিত্র ইতোমধ্যেই কালের কণ্ঠের অনুসন্ধানে জাতির সামনে উন্মোচিত হয়েছে। এবার তার গুণধর পুত্র শফি মোদাসের খান জ্যোতির দুর্নীতির খবর জানার পালা। বাবা প্রভাবশালী মন্ত্রী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকা লুটপাট করেছেন এই জ্যোতি। মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। এই প্রতিষ্ঠানকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে চালাতেন নানান অবৈধ বাণিজ্য, মাদক, চাঁদাবাজি আর নারী কেলেঙ্কারির মতন একাধিক অন্যায় অপকর্মের আঁতুড়ঘর গড়ে তুলেছিলেন এই তিতাস বাণিজ্যিক কোম্পানিকে, যার আড়ালে
করে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। রাজধানী ঢাকা সহ বন্দরনগরী চট্টগ্রামেও কিনেছেন কোটি টাকার সম্পদ। পিতা পুত্রের এই লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায়। অনুসন্ধান বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অমোচনীয় কালি কিনতে নজিরবিহীন দুর্নীতির আশ্রয় নেন এই পিতা পুত্র। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা টেন্ডার পাওয়ার কথা থাকলেও শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বাগিয়ে নেন কোটি টাকার টেন্ডার। শুধু তাই নয়, সাবেক এই মন্ত্রীপুত্র দুর্নীতি আর অনিয়মের দৌড়ে নিজের পিতাকেও হার মানিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে দৈনিক কোটি টাকার চাঁদাবাজি, অভিজাত এলাকা ধানমন্ডির রেস্টুরেন্টগুলো থেকেও নিয়মিত চাঁদাবাজিতে তার আয় হতো মাসে অন্তত কয়েক কোটি টাকা। এছাড়াও ধানমন্ডির বিভিন্ন স্পা সেন্টারগুলোতেও ছিল তার নিয়মিত যাতায়াত, যেখানে এই প্রভাবশালী মন্ত্রীর ইশারায় চলত নানান অবৈধ কার্যকলাপ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসে ছাত্র জনতা সহ কয়েকশো মানুষ গুলিতে মারা গেছেন। আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই গণহত্যার বিচার করার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন এবং জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন তুলেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখছি। আসিফ নজরুল জানান, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, যেটা পরে 2009 ও 2013 সালে সংশোধন করা হয়েছে। সেই আইনে বিষয়টাকে আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনের গণহত্যাও বোঝাচ্ছি। এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে ছোটখাটো গবেষণা করেছি। আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে, প্রসিকিউশন টিম আছে। এগুলোকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। ইনভেস্টিগেশনে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে। সেটার লক্ষ্যে সব উদ্যোগ গ্রহণ করব। আইন উপদেষ্টা জানান, ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত হয়েছে, তারিখ চূড়ান্ত হয়নি। এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আশা করছি দ্রুত এটা শুরু করতে পারবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার করব। হত্যাকাণ্ডে জড়িত বিদায়ী সরকারের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে অর্থ পাচারের দায়ে অভিযুক্তদের বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যে কোনো অপরাধের বিচার করার ইচ্ছা ও উদ্দেশ্য আমাদের আছে। আমাদের দেশের ব্যাংক ও সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। তাই জনগণের টাকা যারা নিয়ে গেছেন তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা ও বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু দরকার অবশ্যই করা হবে।